আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। এ সপ্তাহের শেষে ঘোষণা করা হবে জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সমন্বয় সভা শেষে একথা জানান তিনি আরও জানান ৮৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি ২৪ আগস্ট থেকে শুরু হবে। আপাতত জাতীয় নির্বাচনের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা ইসির নেই, আগের ভোট কেন্দ্রেই থাকবে বলে জানান সচিব। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ দেখতে চায় বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর সাউথ এশিয়ার পরিচালক স্টিফেন লিমা। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেবে IRI। এছাড়া কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও তার প্রতিষ্ঠান প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে IRI প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চাই। নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে পাশে থাকবে IRI। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জেলেদের বৈষম্য মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। একই সাথে বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। এ সময় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ১২ লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মাছ আমাদের জন্য প্রাকৃতিক উপহার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি নির্মমতা না করে সদয় হওয়া প্রয়োজন। যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোনো একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতেও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। আওয়ামী লীগের আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানান তিনি। সকালে নীলফামারী জেলা বিএনপি নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাবি জানান। এ সময় রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে। এই পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়।
এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি হলেও বাস্তবের কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেন সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে, দ্বিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনার টেবিলেই। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার পরদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেয়া শুরু করে। প্রতিক্রিয়া স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় এর যাত্রা। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয়। তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলে মনে করেন বিশ্লেষকরা। সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো শঙ্কা থাকবে না বলে মত তাদের। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া, এটা যে একেবারেই যে কনসেনসাস ছাড়া হচ্ছে আমার কাছে তা মনে হয় না, একেবারে যে ঐক্যমত ছাড়া হচ্ছে সেটা মনে হয় না। নিশ্চয়ই এক ধরনের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের চিন্তাভাবনা করা হয়েছে বলে আমার ধারণা। কাজেই এর বাইরে যে অভিমত, যে স্টেটমেন্ট, এগুলো হয়তো বা রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের এজেন্ডা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দাবি দাওয়া করবে, কিন্তু আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এই অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, আবার কোনো রাজনৈতিক দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তখন তো একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। তো এই অবস্থায় সরকার কিভাবে ম্যানেজ করে সেটা ইম্পর্টেন্ট। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে এর মধ্যেও তেমন কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন এরই মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয়। 6 মাসের মধ্যে অনেক কিছু এদিক সেদিক হবে। আবার নির্বাচন কমিশনও প্রস্তুতি গ্রহণ করছে, অলরেডি তারা আরপিও সংশোধন ঘোষণা করেছে, ড্রাফট ঘোষণা করেছে। সো কাজ থেকেই চলছে, মানে সংশয় হওয়ার তেমন জায়গা আমি মনে করি না। প্রধান উপদেষ্টা যেটা বলার চেষ্টা করেছেন, কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে, উনি হয়তো ওইটাকেই মিন করার চেষ্টা করেছেন, কারণ অনেক পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, RTV, ঢাকা। দেশে মব ভায়োলেন্স কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বিভিন্ন স্থানে এখনো 2-1টি ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন সব মব ভায়োলেন্স বন্ধে কাজ করছে সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ 15,851 জন, বিজিবি 4,469 জন, আনসার 5,551 জন, কারা পুলিশ 1,558 জন এবং ফায়ার সার্ভিসে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনের আগেই কাজে যোগ দেবে। ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1টা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। বড় ধরা পড়ে গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও পালানোর অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 গ অনুযায়ী পলায়ন এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12 উপবিধি এর 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা 16,429টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, যা তাদের ও বিচার ব্যবস্থার জন্য ছিল এক গুরুতর অবিচার। এই পদক্ষেপ অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং হয়রানি বন্ধ হবে। এই উদ্যোগ রাজনৈতিক উত্তেজনা কমাবে এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ গড়ে তুলবে বলেও উল্লেখ করা হয় পোস্টে। বলা হয়, এতে বিচার ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে। জঙ্গি নাটক সাজিয়ে কিশোরসহ 7 যুবককে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 15 অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, 2016 সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী মনোভাবাপন্ন এসব যুবকদের ধরে এনে গাজীপুরের জয়দেবপুরে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা তাদের গ্রেফতারের স্বার্থে এই প্রধান আসামি ছাড়া আর বাকিদের নাম বলছি না। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আশুলিয়ায় লাশ পোড়ানো শহীদ আসাবুরের বাবা, যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ তাইমের ভাই এবং প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন সাক্ষ্য দেন। এ সময় তারা আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা সহ অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পর্যন্ত আমরা আজকে 3টা সাক্ষীর হাজিরা দিয়েছি। তাইম ভুঁইয়াকে যে হত্যা করা হয়েছিল সেই যাত্রাবাড়িতে, সেই হত্যাকাণ্ডের গুলি করার এবং তাকে রক্ষা করতে যে গেছিল তাকে গুলি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে। উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। অংশগ্রহণমূলক নির্বাচনের আভাস দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে 565 জন। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির। তবে অন্যান্য দলের নেতাকর্মীদের পছন্দ মতো মনোনয়ন সংগ্রহ করলেও এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। অরণ্য গফুরের রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোনায় মুখরিত ছিল ক্যাম্পাস। সিনেট ভবনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শেষ মুহূর্তেও ছিল ফর্ম তোলা ও জমা দেওয়ার ভিড়। দিনের প্রথম ভাগে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে তৈরি এ প্যানেলে রয়েছে 4 জন নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র চোখ হারানো যোদ্ধা, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড ও একজন উপজাতি শিক্ষার্থী। তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল। তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এদিকে এখনই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও নেতাকর্মীদের পছন্দ মতো মনোনয়ন সংগ্রহের পরামর্শ দেয় ছাত্রদল। এই ক্রুশাল মোমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল করেছে ছাত্র অধিকার পরিষদ, আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করতে পারেনি তারা। আওয়ামী লীগের যে নির্যাতিত কমিউনিটি সবকিছু মিলিয়ে আমরা আমাদের যে প্যানেল, একটি প্যানেলের আমরা রূপরেখা তৈরি করেছি। আমরা কয়েকটা পদে এখনো ঘোষণা করিনি, কৌশলগত সমন্বয়ের কারণে সেগুলো এখনো ঘোষণা করা হয় নাই।
প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ও বামপন্থী কয়েকটি সংগঠন। উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা এবং মাহিন সরকার লড়বেন দুটি স্বতন্ত্র প্যানেল থেকে। প্যানেলের বিভিন্ন শিক্ষার্থী তাদের নিজ উদ্যোগে কিংবা বিভিন্ন সাংগঠনিক ফরম্যাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রিয়েটিভ উদ্যোগ নিয়েছে। এখানে নানানভাবে সাইনবোর্ড ব্যানার টাঙানো হচ্ছে, প্রার্থী পরিচিতি হচ্ছে, সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয়। এদিকে পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয় ছাত্র ইউনিয়ন। অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। মনোনয়ন জমাদানের সময় প্যানেলে চমক আসতে পারে বলেও আভাস দিয়েছে কয়েকটি সংগঠন। অরণ্য গফুর, RTV, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করেছে ছাত্রদল। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই অভিযোগ করেন। সে সময় তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রদলের নারী কর্মীরা লাঞ্ছিত হন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র সাহস বলেন, ছাত্রদল ইতিবাচক মনোভাব নিয়েই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনে সার্বিক সহযোগিতা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারংবার ব্যর্থ হয়েছে। ফজিলাতুন্নেসা মুজিব হলের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং এর কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলসমূহের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই তার ইতিবাচক সাড়া জানিয়ে এসেছে এবং আজকের দিন পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে ডাকসু কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণা আচরণবিধি অনুকরণ করা তা করে আসছে। ফুচকা চটপটির দোকান দেখিয়ে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জন। আর ঋণের নামে প্রায় ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। শাকিলা করিমের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান সহ দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার অনুসন্ধান শেষে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ। প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এই ঘটনায় ২০ জনকে আসামি করা হয়েছে। ১৫২টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওয়াজ স্বত্বাধিকারী মেসার্স লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ১০৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর ৩-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা।
এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সোমবার সংবাদ সম্মেলনে এমন আশার বার্তাই জানান জাতীয় দলের 3 ফরম্যাটের নিয়মিত ব্যাটার জাকের আলী। এ সময় তিনি বলেন, ব্যাটারদের পাওয়ার হিটিং এর কিছু স্কিল নিয়ে কাজ করছে সদ্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে সেদিকেও মনোযোগ দিয়েছেন উড। এদিকে এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। 15 আগস্ট থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিং এর আগে কয়েকদিন ফিটনেস ট্রেনিং হয়েছে। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের বাকি অনুশীলন হবে সিলেটে। লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ বলেন। তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।